আপনারা শুনছেন অনুভব 2.0 পডকাস্টের ধ্রুবতারা। শুনছেন ভারত সরকারের ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স নির্মিত অনুভব 2.0। অনুভব 2.0 ধ্রুবতারা নিবেদন করছেন সিএমআইজি, ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকের অনুষ্ঠানের বিশেষ শিল্পী, বিশেষ অতিথি হলেন অনুসোয়া মণ্ডল। অনুসোয়া মণ্ডল আসলে মনোবিজ্ঞানের ছাত্রী। উনি কিন্তু সিএমআইজিরও ছাত্রী, অত্যন্ত কৃতি ছাত্রী বলা যেতে পারে। উনি প্রশিক্ষণ নিয়েছেন সিএমআইজির 6 মাসের জেরিয়াট্রিক অ্যানিমেটর কোর্সের। এছাড়া উনি ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করেছেন 2 বছরের। ডিমেনশিয়া নিয়ে নানান প্রজেক্ট করেছেন, বয়স্ক লোকেদের নানান পরিচর্যা শহরে এবং গ্রামের বিস্তৃত অঞ্চলে। ওনার বৈশিষ্ট্য হলো উনি কাজ করেন রাস্তার বয়স্ক মানুষদের নিয়ে, স্ট্রিট এল্ডার কেয়ার যাকে বলে, যাদের রাস্তাই জীবন, রাস্তাতেই মরণ। এছাড়া সিএমআইজি থেকে ডিমেনশিয়া যে কটি কোর্স করা হয়েছে, তাদের ডিমেনশিয়া রোগীদের সাহায্য করার জন্য যে বিশেষ প্রশিক্ষণগুলি দেওয়া হয়, উনি সবগুলি কৃতিত্বের সাথে শেষ করেছেন। আজ আমরা প্রথমে শুরু করব বয়স্ক মানুষের ডিমেনশিয়া কাকে বলে। আসলে সাধারণভাবে এটা বয়স্ক মানুষের মধ্যেই বেশি দেখা যায়। বহু বছর থেকেই সবসময়ই হয়। যেটা হয় যে আগে আমরা বলতাম যে বয়স্ক মানুষের ভীমরতি ধরেছে, তারা ভুলে যেত। আসলে কি হয়, বয়স্ক মানুষদের স্মৃতি হারিয়ে যায়। পুরনো স্মৃতি নয়, কিন্তু যা এক্ষুনি ঘটলো সেই সব স্মৃতিগুলো তাদের মনে আর রাখতে পারে না। তো এই বিষয় নিয়ে আমি অনুসোয়াকে অনুরোধ করব, নানান অভিজ্ঞতা থেকে অল্প কিছু অভিজ্ঞতা যদি এখন আমাদের সঙ্গে শেয়ার করে। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নীলাঞ্জনাদি, আপনাকে অনেক ধন্যবাদ। দীর্ঘ 15 বছর ধরে এই স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া এই ধরনের রোগীদের সঙ্গে অনেক কাটিয়েছি। এটা গল্পটা বলছি, গল্প নয় যদিও, এটা সত্যি ঘটনা। 2007 সালে যখন সিএমআইজি থেকে জাস্ট পাস আউট, তখনই আমি বিবেকানন্দ রোডে একটি পেশেন্টকে দেখতে যাই। তখন সেই পেশেন্টটির বয়স ছিল 80 বছর। সবে সবে ডিমেনশিয়া সম্পর্কে জেনেছি, বুঝেছি, রোগী দেখতে আরম্ভ করেছি। তো পেশেন্টটির অর্ধেক চুল পুড়ে গেছে। পেশেন্ট হিসেবে অবশ্য সেখানে যাইনি, প্রথমে সেই পরিবারের বন্ধু হিসেবে গেছি। তা চুলটা পুড়ে গেছে কি করে জিজ্ঞাসা করলাম। সবাই মুখ বেঁকিয়ে বলল, ওই যে বুড়ো বয়স, তার ভীমরতি ধরেছে। তা কিভাবে ভীমরতিটা ধরেছে? তখন বলল, আগের দিন রাত্রিবেলায় মশারির ভিতরে সে নাকি কচ্ছপ জ্বালানো ওই ধূপ, যেটা মশা মরে, সেই ধূপ নিয়ে মশারির ভিতরে ঢুকে গেছে এবং তার পাশে কেউ নেই, সে একাই শোয়। সেই বয়স্ক ভদ্রমহিলা জানে না যে মশারিটা কেন চালানো দেওয়া হয়েছে, সেটা তো মশার জন্য, যাতে না আসে। সে আবার উপরন্তু মশার ধূপটা নিয়ে ঢুকেছে মশারির ভিতরে। যথারীতি আগুন ধরে গেছে এবং আগুন ধরে যখন গেছে, কোনোভাবে তার প্রাণটা বেঁচেছে। চুল অর্ধেক পুড়ে গেছে এবং গা হাত পাও বেশ পুড়ে গেছে। ব্যথায় জর্জরে একবারে অবস্থা মানে সাংঘাতিক, সীমাহীন, চোখ দিয়ে জল পড়ছে। সবাই যখন বলছে এনার নাকি ভীমরতি ধরেছে, তখন প্রায় জোরপূর্বক আমি একটা এমএমএসি করি। এমএমএসি মানে কি? এমএমএসি হলো মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন, যেটা ডিমেনশিয়া রোগীকে প্রথম দিকে করা হয় এবং সেখান থেকে জানা যায় যে ডিমেনশিয়া হয়েছে কিনা। তারপরে ডাক্তারবাবুরা সেখানে
মেডিসিন দেয়। দেখা গেল সেই এমএমএসিতে তার স্কোর অনেকটাই কম। আমি প্রত্যেক বাড়ির লোককে হাতে পায়ে ধরে বললাম, এটা কোনো ভীমরতিমূলক জিনিস নয়, এটা হলো ডিমেনশিয়া, যেটার জন্য উনি ভুলবশত সেই মশারির মধ্যে কচ্ছপ ধূপ নিয়ে শুয়েছেন। খুব কষ্ট লাগে যখন নাকি মানুষ বুঝতে চায় না। যেমন জ্বর, লুজ মোশন, বিভিন্ন রকম রোগ আছে, তেমনি ডিমেনশিয়াটা কিন্তু একটা অসুখ। সেই অসুখের জন্য ওষুধ আছে, ডাক্তারবাবুরা সেই ওষুধ দেন, এবং আমরা যারা কেয়ার গিভার তারাও আমরা কিছু পথ বলে দিই, যেই পথে চললে সেই মানুষটা হয়তো রোগ থেকে মুক্তি পাবে না, কিন্তু তার কোয়ালিটি অফ লাইফ একটু হয়তো ভালো হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনুসুয়া। একটা জিনিস মাথায় রাখবেন যে এই ভুলে যাওয়া রোগটা কিন্তু ক্রমে ক্রমে মহামারীর আকার ধারণ করছে। ডিমেনশিয়া একটা রোগ, কিন্তু তার নানান ভাগ আছে। যেমন ধরুন অ্যালজাইমার, ভাস্কুলার ডিমেনশিয়া, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। তাই এই যে এক্ষুনি অনুসুয়া বলল যে একটি পরীক্ষামূলক সেশন সে নিয়েছে এমএমএসি, এই জাতীয় পরীক্ষাগুলো করে এবং বেশ কিছু নানান রকম টেস্ট করে জানা যায় যে তার কি ধরনের ডিমেনশিয়া এবং কি চিকিৎসা করা যায়, যেগুলো সাধারণভাবে অনুসুয়ারাও করে থাকেন। হ্যাঁ, তা বিত্তশালী মানুষই হোক বা একেবারে মোটেই বিত্ত নেই এমন মানুষ হোক, ভুলে যাবেন না, ভুলে যাওয়ার রোগটা ক্রমে বাড়ছে। যাই হোক, অনুসুয়া কিন্তু তার নিজের কাজটা শুধু শহরের মধ্যে আটকে রাখেনি। তার প্রচন্ড আকর্ষণ আমাদের দেশের সম্পূর্ণ জায়গাগুলো নানান বয়স্ক লোকেদের নিয়ে কাজ করার। সে একবার আদিবাসী ও তপশিলি জাতিদের বাঁকুড়ার একটি গ্রাম, আড়ার গ্রাম, সেখানে গিয়েছিল কাজ করতে, একটি প্রত্যন্ত গ্রামে। আমি অনুসুয়াকে অনুরোধ করব সেই গ্রামের কিছু অভিজ্ঞতা, তার কাজের কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। 2008 শীতকাল একটি প্রজেক্টে আমি বাঁকুড়া জেলার ছাতনার থানার অঞ্চল আড়রা গ্রামে গেছিলাম। তো এই গ্রামে মোটামুটি ধরুন 1000 বাসিন্দা বাস করে। তো তার মধ্যে আদিবাসী মোটামুটি 100 জন থেকে 200 জনের ঘর। তো আদিবাসীরা কিন্তু খুব মেনে নেয় না ওদের কাছে গিয়ে এরকম প্রশ্ন উত্তরের মাধ্যমে ওদের শারীরিক এবং মানসিক কি ধরনের অবস্থা আছে এটা জানার। আর বেশিরভাগই তো এনারা স্কুল যায় না বা কিভাবে পড়াশোনা করতে হয় এটা তারা জানে না। এবং এই যে এমএমএসি, এটা তাদের ক্ষেত্রে কিন্তু অন্য লোকেদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আছে যেমন তাদেরকে আমরা নিই, এই যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তাদের কিন্তু একটু অন্যভাবে আমরা নিই। যাই হোক, তো আমি গেলাম, দেখলাম পরিবারে 4-5 জন মহিলা ওখানে রয়েছে, বাকি যারা ছেলে তারা সব কাজে গেছে। একজন মহিলা পুকুর পাড়ে একটি দড়ির খাটে শুয়ে আছে, আনুমানিক বয়স 55 থেকে 60 এইরকম। তো আমি তাদেরকে বললাম, আচ্ছা তোমাদের এখানে কেউ এরকম আছে যে নাকি এই তোমরা মুড়ি খেয়েছো, কি খেয়েছো গো এখন, এটা ভুলে যাচ্ছে, কি কি খেয়েছো, পান্তা ভাত খেয়েছো? তুমি বলবে হ্যাঁ, ও কিন্তু বলবে আমি তো জানি না, আমি তো কিছু খাইনি। এরকম কেউ আছে? বললো হ্যাঁ দেখো গো, ওই যে পুকুর ধারে শুয়ে আছে, ওকে আমরা ঘরে ঢুকতে দিই না। জিজ্ঞেস করলাম কেন ঢুকতে দাও না? আরে ঢুকতে কি করে দেব, চারিদিকে সগড়ি মেখে একাকার করবে। ঠিক আছে, গেলাম, গিয়ে নানান রকম প্রশ্ন জিজ্ঞেস করলাম, তোমার নাম কি, কি খেয়েছো, আচ্ছা এখন কি সন্ধেবেলা না দিনের বেলা? সে আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো, চোখ জলে ভেজা, বুঝতে পারছে, বলতে পারছে না। আসলে তার কিছুদিন আগে স্ট্রোক হয়েছিল, স্পিচ চলে গেছে। যেভাবে আকার ইঙ্গিতে বোঝালো তাতে বুঝলাম ডিমেনশিয়াও হয়েছে। কিছু করার নেই, তার কারণ তার বাড়ির যে লোক, সেই লোকেদের এটা বোঝাবার মতো
ক্ষমতা আমার নেই এই কারণে তাদের শিক্ষাগত যোগ্যতা নেই। অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম যে এই মানুষটাকে তোমরা কাছে পিঠে হাসপাতালে নিয়ে যাও, অন্তত হাত পা যে নাড়তে পারছে না আর কথা যে বলতে পারছে না সেটুকু বলবে। বোঝানোর পরে তারা একে অপরের দিকে তাকালো এবং আমাকেই পাগল ভাবে ভেবে বসলো। যাই হোক, আর কিছু বলার রইল না, শুধু এটা বলার রইল, যারা আমাদের আশেপাশে রয়েছেন, হয়তো পরিবারের দিক থেকে এই সমস্ত তপশিলি জাতি, উপজাতি, আদিবাসীরা এগিয়ে আসতে পারবে না, বুঝবে না ডিমেনশিয়া কি, কেন হয়, এটাও যে ক্যান্সারের মতো একটা ভয়ানক রোগ সেটা তারা কিন্তু বুঝবে না। কিন্তু আমাদের উচিত, যারা নাকি আমরা শিক্ষাগত যোগ্যতা আছে তাদের উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো। হাসপাতালে যেতে পারছে না, চলো আমরা নিয়ে যাই তাকে হাসপাতালে। এই ধরনের কেয়ার গিভারের প্রয়োজন এবং এই ধরনের প্রশিক্ষণ দরকার, যেটা আমরা সিএমআইজি থেকে পেয়েছি। এবং এখানে নাম না বললেই আমাদের চলবে না, ডক্টর ইন্দ্রাণী ম্যাডাম আমাদের যেভাবে প্রশিক্ষণ দিয়েছে তার জন্যই কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে এসে মানে বলতে পারছি। নীলাঞ্জনা দি, আপনি কিছু বলুন এবারে। হ্যাঁ, এই যে এক্ষুনি গল্পটা শুনলেন, এই যে সেরিব্রাল অ্যাটাক হয়েছে, তারপর ডিমেনশিয়া হচ্ছে, এটা ভাস্কুলার ডিমেনশিয়া। ডিমেনশিয়া কিন্তু নানান কারণে হয়, তাই সাবধান থাকাটা তার 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 একটা মানে প্রিকশনের অঙ্গ। উচ্চ রক্তচাপ, কানে কম শোনা, সবচেয়ে বড় কারণ হলো একাকিত্ব। যদি একা হয়ে যান, চেষ্টা করুন পাশের বন্ধুটার সঙ্গে নিজের মনের কথা আলাপ আলোচনা করতে। এই যে দেখলেন আমাদের দেশের নানান জায়গা আছে, গরিবদের মধ্যে ডিমেনশিয়া কথাটি প্রচলিতও নয় এবং সেটা সেইভাবে পৌঁছয়নি। তাই সকলের আমাদের দায়িত্ব রইল সকলের কাছে এই কথাটা পৌঁছে দেওয়া। অনুসয়া ঠিক বলেছে যে তাদের হয়তো অসুখটা সেরে যাবে না, কিন্তু তাদের জীবনের যে চলার পথে নানান অসুবিধা হয় সেইগুলো একটু কমানো যাবে। ডিমেনশিয়া কিন্তু গরিব বড়লোক মোটেই মানে না। অনুসয়াকে আমি অনুরোধ করব, তার অভিজ্ঞতায় বিত্তশালী পরিবারে গিয়ে তার কি ধরনের অভিজ্ঞতা হয়েছে বা কি ধরনের সমস্যা সে সম্মুখীন হয়েছে। হ্যাঁ নীলাঞ্জনা দি, আপনি একদমই ঠিক বলেছেন। রোগ তো গরিব বড়লোক মিডিওকার দেখে আসে না, যে কোনো মানুষেরই হতে পারে। তো এই নিয়ে একটা গল্প বলি। 2007 সাল, সেই আমার যথারীতি সিএমআইজিতে একদম শেষ সময় পরীক্ষা হবে, তার আগে এখানকারই একজন শিক্ষকের সঙ্গে আমরা দুজনে মিলে পেশেন্ট দেখতে যাই। এখানে কিন্তু পেশেন্টটি নির্বাচিত, তার ডিমেনশিয়া হয়েছিল। তো বিকেলের দিকে যাই এবং তখন এই 6:30 7টা। যিনি পেশেন্ট তিনি মহিলা, বয়স 75 এবং তিনি শুধু ডিমেনশিয়ায় আক্রান্ত নয়, তিনি কিন্তু পার্কিনসন ডিজিজেও আক্রান্ত। তার স্পিচটা কিন্তু পার্কিনসনের জন্য অনেকটাই চলে গেছে এবং তার যিনি সেবা করেন, যিনি কেয়ার গিভার, তিনি হলেন তার হাজবেন্ড। তিনি একজন নামকরা ডাক্তার। এখানে আমি কিন্তু কারোর নামই তুলছি না। তো আমরা গেছি, আমাদেরকে পেশেন্টের সামনে নিয়ে যাওয়া হয়েছে এবং ডাক্তারবাবু, যিনি ওনার হাজবেন্ড মেন কেয়ার গিভার, তিনি ওনার জীবনের সমস্ত কিছু বললেন। তাদের 2টি সন্তান, দুজনেই মেয়ে এবং দুজনেই কিন্তু বিদেশে থাকেন। স্বামী স্ত্রী সল্টলেকের বিশাল আকারের বাড়িতে থাকেন, তারা একাকিতে ভুগতে থাকেন। দুজনেরই 4 জন মিলে ভালো সংসার ছিল। মেয়েরা যখন আস্তে আস্তে কাজে বিদেশে চলে গেলেন, তারা একাকিত্বে ভুগতে থাকলো এবং ভুগতে ভুগতে স্ত্রী প্রথমে পার্কিনসন এবং পার্কিনসনের পরে আস্তে আস্তে তার স্মৃতিভ্রংশ হতে থাকলো এবং ডিমেনশিয়ায় আক্রান্ত হলেন। আমরা যখন গিয়ে তাকে জিজ্ঞাসা করছি, আপনি কেমন আছেন, খুব রেগে গিয়ে বলল, বোঝেন না কেমন আছি, একা থাকি তো, একা থাকার জ্বালা বোঝেন? সত্যিই বুঝি না, কি করে বুঝবো বলুন তো, বোঝা কি যায়, যে থাকে সেই যায়। যাই হোক, বিকেল বেলায় তার নাকি ভীষণ রকম ইরিটেশন হয়, এটাকে বলা হয় সানডাউনিং সিনড্রোম।
অনেক ডিমেনশিয়া পেশেন্টদের দেখা যায় যে ভালো আছেন, ঠিক 3:30 4টে থেকে হঠাৎ করে বিরক্তি হতে আরম্ভ করলো, হয়তো ছোটাছুটি করতে আরম্ভ করলো, হয়তো স্নান করতে আরম্ভ করলো, হয়তো তারা কাউকে মারধর করতে আরম্ভ করলো, এরকম হয়। আবার বেশ খানিকটা সন্ধে নামার পর এটা আবার তারা কাম ডাউন হতে থাকে। এই যে ব্রেনের ফটোকেমিক্যাল চেঞ্জেস হয়, তার জন্যই এই সানডাউনিং সিনড্রোম হয়। তো এটাকে তো বন্ধ করা যায় না, কিন্তু আমরা যারা কেয়ার গিভার আছি, তারা যারা নাকি বাড়ির কেয়ার গিভার, তাদেরকে এটা বোঝানোর দায়িত্ব। এবং যখন পেশেন্ট এই ধরনের ভায়োলেন্ট হয়ে যাবে, তখন তাকে একটু মিউজিক থেরাপি দিলে সে হয়তো একটু কাম ডাউন হবে। এটা আমরা পরীক্ষামূলক ভাবে দেখেওছি। এই ভদ্রমহিলাকে আমি প্রায় 10 বছর দেখাশোনা করতাম অ্যাজ এ কেয়ার গিভার ডিমেনশিয়ার। তো ওনাকে যখন এই ধরনের প্রবলেম যখন অ্যারাইজ করতো, বিকেলের দিকেও আমি মাঝে মাঝে যেতাম, এবং সপ্তাহে প্রায় 7 দিনই যেতাম, বিকেলে কিছুদিন যেতাম, আর সকালে কিছুদিন যেতাম। তো সকালে যখন যেতাম তখন উনি খুব ভালো থাকতেন, আর যখন বিকেলে যেতাম তখন উনি আমাকেই মারতে ছুটে আসতেন। তো আমি কি করতাম, উনি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতেন, আমি ওনাকে রবীন্দ্রসঙ্গীত চালাতাম, এবং আমি নিজেও নাচ করতাম ওনার সামনে, এবং তখন উনি খুব কাম ডাউন হয়ে যেতেন। ওনার হাজবেন্ড, তারও তো অনেক বয়স ছিল, উনিও একাকিত্বে ভুগতেন, এগুলো দেখে উনি খুব খুশি থাকতেন। তো আমরা যারা কেয়ার গিভার, এবং আমাদের মতো যারা নাকি অনেক কেয়ার গিভার আছেন, তাদেরকে একটাই কথা বলবো, ডিমেনশিয়া রোগীদের ক্ষেত্রে কিন্তু পেশেন্স রাখবেন অবশ্যই। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ডিমেনশিয়া রোগীরা কিন্তু ইচ্ছাকৃত এই প্রবলেমগুলো করেন না, তারা কখনোই বিরক্ত হবেন না, প্লিজ তাদেরকে হাত বাড়িয়ে দিন সাহায্যের জন্য। ওনাদেরও কিন্তু একটা খুব অল্প ইনসাইট আছে, ইনসাইটটা পুরোটা নেই, কিন্তু হালকা আছে, যেটাতে ওনারা কিন্তু বুঝতে পারেন যে আপনি কি বলছেন। এবং একজন শিশুকে যেমন মা আগলায়, আমার মনে হয় একজন কেয়ার গিভারকে তার রোগীকে সেভাবেই আগলানো উচিত। তো চলুন না, আসুন না, আমরা একটু কাজ করি তাদের জন্য। নারী এবং শিশুদের নিয়ে তো আমরা সবাই কাজ করি। এই বয়স্ক যারা নাকি একদিন আমাদের মাথায় হাত দিয়ে আমাদেরকে কোলে পিঠে করে বড় করেছে, তাদের জন্য আমরা কিছু কাজ করি। ধন্যবাদ অনুসয়া। সকলের কাছে অনুরোধ রইল, অনুসয়ার মতন একটু হলেও ভাবুন। আজকের মতো ধ্রুবতারা পডকাস্টের অনুষ্ঠান এখানেই শেষ হলো। ধন্যবাদ সকল শ্রোতা বন্ধুদের। সকলের কাছে এটাও বলা রইল যে সমাজ মাধ্যমে এই অনুষ্ঠানটি শেয়ার করুন ব্যক্তিগত আপনাদের অ্যাকাউন্টে, যাতে অনেক বরিষ্ঠ মানুষ কাছে আমরা পৌঁছতে পারি। এই অনুষ্ঠানটি শোনা যাবে radiolive.com এবং স্পটিফাই ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।